সো সো লেটস স্টার্ট। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াবো বলেছিলাম যে ওয়াটার হারভেস্টিং এবং ওয়াটার সেড ম্যানেজমেন্ট, এটা একটা বড় টপিক। তো আজকে ওয়াটার হারভেস্টিংটাই মেনলি আমরা ফোকাসড করব। ওয়াটার হারভেস্টিং বলতে হারভেস্ট করা মানে কি, আমরা রান অফের কথা বলেছিলাম। রান অফ কাকে বলে সেটা তোরা বলেছিস, জানিস যে রান অফ জিনিসটা অ্যাকচুয়ালি যে যখন কোনো একটা জায়গায় বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতটা পড়ার পর সেই বৃষ্টিপাতের কিছুটা অংশ কি হয়ে যায় না, বৃষ্টিপাতের কিছুটা অংশ ভৌম জলে মানে এতে ভূপৃষ্ঠে পড়ার পর ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় চুইয়ে চুইয়ে মাটির তলায় প্রবেশ করে যায়। অর্থাৎ এটা হচ্ছে একটা ওয়েস্টেজ অফ ওয়াটার হয়ে যায়। আবার এই চুইয়ে চুইয়ে মাটির তলায় প্রবেশ করার পর কিছুটা অংশ থাকে যেটা উদ্ভিদ কর্তৃক গৃহীত হয়ে যায়, কিছুটা অংশ বাষ্পীভূত হয়ে যায়। সমস্তটা ওয়েস্টেজের পর যেটা জল থাকে সেটা ভূমির ঢাল অনুসারে যখন গড়িয়ে 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 নিচের দিকে আসে তখন সেটাকে বলা হয় রান অফ। রান অফের বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্বন্ধে আমরা বলেছিলাম। এবার আমরা এই যে রান অফটা, এই রান অফটা হয়ে যাওয়া মানে কি, এই রান অফ হয়ে যাওয়ার মানে বৃষ্টির জলটা গিয়ে কোনো নদী বা হ্রদ বা সমুদ্রে গিয়ে পড়বে, অর্থাৎ সেটা আলটিমেটলি একটা জায়গায় পৌঁছে গেল। কিন্তু এই ওয়াটার হারভেস্টিং প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা কি করি না, এই যে জলটাকে আমরা চেষ্টা করি আমরা যাতে অ্যারেস্ট করে রাখতে পারি, যাতে অ্যারেস্ট করে রাখতে পারি বা ধরে রাখতে পারি, সেই জন্য আমাদেরকে এই ওয়াটার হারভেস্টিং এই প্রক্রিয়াটা আমরা করে থাকি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে কিছুটা মানে জল জমিয়ে, হ্যাঁ বল, কিছুটা জমিয়ে রাখা এরকম। হ্যাঁ, ওয়াটার হারভেস্টিং মানে হারভেস্ট করে রাখা। হারভেস্ট করা মানে হ্যাঁ, জলটাকে কিছুটা আমাদের ভবিষ্যতে বা আমরা যাতে কাজে লাগাতে পারি সেই জন্য আবার রেখে দেওয়াটাই হচ্ছে ওয়াটার হারভেস্টিং। হ্যাঁ, ওটাকেই বলা হচ্ছে ওয়াটার হারভেস্টিং। ঠিক আছে, এইবার ওয়াটার হারভেস্টিং তাহলে কাকে বলে ব্যাপারটা বুঝতে পারা গেছে। এইবার এই ওয়াটার হারভেস্টিং আমরা এই ওয়াটার সেড ম্যানেজমেন্ট বা জল অববাহিকার যে ব্যবস্থাপনায় এটাকে আমরা কেন করব, তার প্রয়োজনীয়তাটাই বা কী, হ্যাঁ, কেন আমরা ওয়াটার হারভেস্টিং করব না। ফার্স্ট অফ অল আমরা জানি যে আমাদের যে জলটা আসছে সেটা বৃষ্টি আকারেই আসুক, তুষারপাত আকারেই আসুক বা যাই আকারেই আসুক না কেন, আমরা সেই জলটাকে যদি ধরে রাখতে না পারি বা আমরা যদি সেই জলটার যে ফ্লোয়িং টাইমটা মানে বয়ে চলে যাওয়ার যে টাইমিংসটা সেটাকে ডিলে না করাতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই জলটা আমাদের কোনো কাজে আসবে না। ধর আজকে বৃষ্টি হলো, পাহাড়ে বৃষ্টি হলো, সেই বৃষ্টির জল হুড়মুড়িয়ে নেমে বঙ্গোপসাগরে পড়ে গেল, তাহলে ওই জলটা আমার কি কাজে এলো? এবার আমি যদি ওখানে একটা করতে পারি যে যদি ধর একটা ছোটো বাঁধ দিয়ে রেখে দিই, বা ওই জলটাকে যদি আমি কোথাও মাটির তলায় চেম্বারের মধ্যে ঢুকিয়ে রেখে দিই বৃষ্টির জলটাকে। আজকে তোদের বাড়িতে প্রত্যেকের অনেকের টিনের চালের বাড়ি রয়েছে, সেই বাড়িটা ধর যে জলটা পড়ছে টিনের চাল দিয়ে বা ছাদে যাদের বৃষ্টির জল পড়ার পর সেই বৃষ্টির জল কোথায় পড়ছে, সেই বৃষ্টির জল তোদের ছাদ থেকে জলটা পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে কোথায় চলে যাচ্ছে না মাটিতে পড়ছে, মাটি থেকে সেটা গড়িয়ে গড়িয়ে কোনো পুকুর বা নালায় পড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তুই চাইলে ওই জলটাকে পাইপের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা আন্ডারগ্রাউন্ডে যদি রিজার্ভার করে রাখিস, জলাধার করে রাখিস, আন্ডারগ্রাউন্ডে একটা জলটাকে স্টোর করে রাখিস, তাহলে ওই জলটাকে তুই সাবমার্শাল দিয়ে তুলে বা পাম্প চালিয়ে তুলে ট্যাঙ্কে ভরে বাথরুমে ইউজ করতে পারবি, অন্য কাজে ইউজ করতে পারবি। অর্থাৎ
তোর কিন্তু ওই জলটা ওয়েস্টেজ হয়ে গেল না পুরোপুরি, মানে তোর কিন্তু কোয়ালিটিটা ভালো হলো। তো আমরাও যেটা করা প্রয়োজন মনে করি ওয়াটার হারভেস্টিংয়ের জন্য, এক নম্বর হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের কোয়ালিটিটা ইমপ্রুভমেন্টের জন্য আমরা ওয়াটার হারভেস্টিং করা উচিত। আজকে বৃষ্টির জল বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর সেটা রান অফ দিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হওয়ার জায়গা পেলো কোথায়? তুই 100 টাকা ইনকাম করলি, 200 টাকা 100 টাকায় খরচা করে ফেললি, তাহলে আগামী দিনে তোর যদি একটা কোনো বিপদ আপদ রোগ জ্বালা হয়, তুই টাকা পাবি কোথায়? তাহলে টাকা তোকে সঞ্চয় করতে হবে। তো সঞ্চয় করবার জন্য তোকে একটা ব্যাংকে পাসবই করতে হবে, সেখানে টাকা জমা করতে হবে। তাহলে আমাদেরকে এই যে গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটিটা বা স্টোরেজ ক্যাপাসিটিটা বাড়াতে হবে, যাতে করে আমরা এই জলটাকে ইউটিলাইজ করতে পারি, আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, যাতে সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। কীভাবে করতে পারি? ধর তুই পাইপলাইন করে ওই তোর জলটাকে, ছাদের জলটাকে একটা মাটিতে চৌবাচ্চা করে রেখেছিস, সেই চৌবাচ্চাটা জমিয়ে রাখলি। চৌবাচ্চাটার তলাটা কংক্রিটের করে দিসনি, সেই চৌবাচ্চার তলাটাতে কি করেছিস না, সেই চৌবাচ্চার তলাটাতে তুই করেছিস কি, যে যেটা করেছিস সেটা হচ্ছে তোর ওই ইয়ে করে দিয়েছিস, কি বলে আমাদের, কংক্রিট নয়, ইট পাথর টাথর দিয়ে কংক্রিট করে দিসনি। কংক্রিট করলে তো চুঁইয়ে চুঁইয়ে প্রবেশ করবে না, পাথর টাথর দিয়ে রেখেছিস, একটা গর্ত করেছিস, গর্তটার তলায় বালি পাথর টাথর দিয়ে রেখেছিস, আর ওর ওপরটায় জল জমছে, তা জলটা স্টোর হয়েও থাকছে, প্লাস জলটা চুঁইয়ে চুঁইয়েও মাটির তলায় ঢুকতে পারবে, তাই না? গ্রাউন্ড ওয়াটার যদি হারভেস্ট করতে হয়, তুই এই গ্রাউন্ড ওয়াটারে এইভাবেও করতে পারিস। ছবিটা দেখাচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। দেখা যাচ্ছে কিছু ছবিগুলো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? এই ছবিটা দেখ, যে ছবিটা আমি এখন শেয়ার করেছি। গেল রে, ছবিটা কোথায় চলে গেল? দেখ ডান দিকের এই ছবিটা দেখ, দেখতে পাচ্ছিস? ডান দিকের ছবিটা দেখ।
ছবি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। খুব ছোট ছোট এটা না, এটা দেখা যাচ্ছে না, এটা এটা বোঝা যাচ্ছে এই জায়গাটা, এই ছবিটা জুম করা। একটু হালকা জুম করুন। আমি জুম করতে পারবো না, তুই তোর স্ক্রিনটাকে জুম করে নে, তোর স্ক্রিনটাকে টেনে জুম কর। দেখ বৃষ্টি হচ্ছে, ছাদে জল পড়েছে, দেখতে পেয়েছিস ছাদে জল পড়েছে। ছাদের জলটা পাইপ দিয়ে আমরা প্রত্যেকেই ফেলে দিই, পাইপ দিয়ে পড়ে তো না, ছাদে জমিয়ে রাখি। পাইপ দিয়ে কোথায় ফেলিস? ছাদের জল পাইপ দিয়ে রাস্তায় পড়ে যায় বা ড্রেন দিয়ে বেরিয়ে যায়। ওই পাইপের জলটাকেই কি করেছে দেখ, একটা চেম্বারে নিয়ে গিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছিস একটা চেম্বার, কংক্রিটের চেম্বার করা আছে। দেয়ালগুলো কংক্রিটের করেছে, তলার দিকটা কিন্তু বালি পাথর এই সমস্ত দেওয়া আছে, যাতে করে ওই পিট বা গর্তটা দিয়ে ওই জলটা ইউজও করা যায়, প্লাস ওই জলটা গিয়ে চুইয়ে চুইয়ে ভৌম জলকেও রিচার্জ করবে। দেখ অ্যাকুইফারকে রিচার্জ করছে, দেখতে পাচ্ছিস তলা দিয়ে চুইয়ে চুইয়ে যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট বলা যেতে পারে একটা স্কোপ, যেটা আমরা করতে পারি ওয়াটার হারভেস্টিংয়ে, যে ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ গ্রাউন্ড ওয়াটার, এতে গ্রাউন্ড ওয়াটারের কোয়ালিটি ভালো হবে। 2 নম্বর কি, রাইজ দ্য ওয়াটার লেভেল ইন ওয়েলস অ্যান্ড বোরওয়েলস দ্যাট আর ড্রাইং আপ। যে কুয়াগুলো দেখতে পাচ্ছিস লেখা আছে না, রাইজ দ্য ওয়াটার লেভেল, যে কুয়াগুলো বা যে ইয়েগুলো তোর শুকিয়ে যাচ্ছে, সেই কুয়া বা এগুলোকে আমরা আবার সেইগুলোর লেয়ারটাকে বাড়িয়ে দিতে পারি, সেগুলোকে আবার বাড়িয়ে দিতে পারি। যদি সে শুকিয়ে যায় তাহলে তাকে আবার রিজুভিনেট করা যেতে পারে এই ওয়াটার হারভেস্টিংয়ের মধ্যে দিয়ে। কিভাবে করা যেতে পারে? কিভাবে করা যেতে পারে রিজুভিনেট? বল কিভাবে করা যেতে পারে? এই ছবিটা দেখ, দেখতে পাচ্ছিস? জুম কর ছবিটাকে। দেখ বৃষ্টির জলকে স্টোর করে রাখছে কোথায় না, আন্ডারগ্রাউন্ডে কতগুলো ট্যাঙ্ক করে রেখেছে, সেই ট্যাঙ্কের মধ্যে সেগুলো থেকে চুইয়ে চুইয়ে জল যাচ্ছে কোনখানে, টিউবওয়েলের লেয়ারে। দেখ সাবমার্সালের লেয়ার পাইপ আছে, দেখতে পেয়েছিস সাবমার্সাল একটা ঝোলানো আছে। তাহলে ওই সাবমার্সালের লেয়ারটা ফেল করবে আর কোনো দিন? যে জলটা ও সাবমার্সালে ইউজ করে ফেলছে, সেই অপরিশুদ্ধ বা নোংরা জলটাকেই ও আবার মাটির তলায় রেখে দিচ্ছে, মাটির তলায় জমিয়ে রাখছে চেম্বারের মধ্যে দিয়ে, সেটা ঘুরে গিয়ে রিচার্জ করে দিচ্ছে আবার ওই সাবমার্সালের এটাকে। দেখতে পাচ্ছি না সাইড দিয়ে দিয়ে চেম্বারগুলোতে জল যাচ্ছে, ওই চেম্বারগুলো থেকে জল চুইয়ে 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 ওই যে সাবমার্সালের বাঁ দিকে যে টিউব বা এটা রয়েছে, পাইপটা রয়েছে, ওকে রিচার্জ করছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে আমরা এই গ্রাউন্ড ওয়াটারের যে লেয়ার, এই টিউবওয়েল বল বা সাবমার্সাল বল, কুয়া বল, তারা লেয়ার ফেলিওরটা হবে না আর। কারণ জলের সাপ্লাইটা, যে জলটা দেখ, এই জলটা তো ব্যবহৃত জল, ওয়েস্টেজ জল, ছাদে জমা জল, এই জলটাকে আমরা নষ্ট না করে গ্রাউন্ড ওয়াটারে, গ্রাউন্ডের মধ্যে চেম্বার করে ঢুকিয়ে দিলাম, মাটির তলায় ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমরা ওটাকে কি করলাম না, ওই ঢুকিয়ে দেওয়া জল থেকেই, ওই জলটা থেকে, এই যে ধর তোরা এই যে আমাদের কলেজে ভ্যাটের যেটা
রয়েছে, সেই ভ্যাটের থেকে যে জলটা পড়ছে সেই জলটা কোথায় পড়ছে, যেখানে সেখানে পড়ছে, ওই জলটাকে, বা ছাদে এত বড় ছাদ রয়েছে, সেই ছাদের জলটা আমরা কি করতে পারি, ছাদের জলটাকে পাইপ লাইনে করে দিয়ে আমরা যদি ওরকমভাবে মাটির তলায় কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে ওই মাটির চেম্বারের থেকে জল চুইয়ে 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 যে সাবমার্শালগুলো থেকে জল আসছে সেই সাবমার্শালগুলোকে আবার রিচার্জ করবে, তাহলে সাবমার্শালগুলো আর ফেলিওর হবে না চরম গরমের সময়ও। এটা একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে বা প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার হারভেস্টিংয়ের দ্বিতীয় পথ প্রয়োজনীয়তা। 3 নম্বর কি, মিটিগেশন অফ দ্য এফেক্ট অফ ড্রাউট অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ ড্রাউট প্রুফিং। অর্থাৎ কি না, খরা মোকাবিলা করা যাবে, আমরা এইভাবে যদি করি তাহলে খরাটা মোকাবিলা করতে পারবো, ঠিক আছে। তারপরে কি, আমাদের যদি যে ইনঅ্যাডিকুয়েট ওয়াটার যে রিসোর্স, যেটা পর্যাপ্ত তো নয়, জলের যোগান কিন্তু পর্যাপ্ত নয়, জলের চাহিদা যেভাবে দিনকে দিন বেড়ে যাচ্ছে তার সাথে কিন্তু যোগান প্যারিটি রেখে বাড়ছে না। গ্রাউন্ড ওয়াটার প্রচুর পরিমাণে উত্তোলিত হচ্ছে, গ্রাউন্ড ওয়াটারের একটা বিরাট বড় স্ক্যারসিটি তৈরি হচ্ছে। আগামী দিনে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ জলের জন্য হবে। তাই এই রকম একটা কন্ডিশানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াটার হারভেস্টিংয়ের উপরে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। এই ওয়াটার হারভেস্টিং আমরা করতে পারলে আমাদের এই যে জলের যে সমস্যা, এই জলের সমস্যা কিন্তু অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পারবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপরে কি আছে, পরেটা কি আছে, আমরা এই যে যখন স্টর্ম হয়, ঘূর্ণিঝড়, বন্যা টন্যা যখন হয়, সেই বন্যার সময় কি হয়, ধরো এই যে শহরে যে জল বৃষ্টি হলো সেতে বন্যা হয়ে গেল, মানে জলে ডুবে গেল, রাস্তাঘাট ডুবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওটা হবে না যদি আমরা প্রপারলি ওয়াটার ম্যানেজমেন্টটা করতে পারি, ওয়াটার হারভেস্ট করতে পারি, ঠিক আছে। ব্যাপারটা এরকম যে ধর বৃষ্টি হলো, শহর কলকাতায় তুই বাস করিস, প্রত্যেকটা বাড়ির ছাদেই বৃষ্টির জল পড়ছে, সেই বৃষ্টির জল ছাদ থেকে এসে ড্রেনে মিশছে, হঠাৎ করে ড্রেনগুলো ওভারফ্লো হয়ে যাচ্ছে, ওভারফ্লো হয়ে যাওয়ার ফলে সেটা রাস্তায়কে ডুবিয়ে দিচ্ছে। এইবার যদি এমনটা করা যায় যে ওই যে ছাদের যে জলটা, ওই ছাদের জলটা ছাদের থেকে একেবারে মাটির তলায় ঢুকে যাবে, মাটির তলায় ওদের একটা ওয়াটার হারভেস্টিংয়ের সিস্টেম থাকবে, সেখানে জমা হয়ে থাকবে, আবার যখন ওই ফ্ল্যাটের বা ওই বাড়ির যখন প্রয়োজন হবে ওই স্টোরেজ ইউনিট থেকে জলটা পাম্প করে তুলে নেবে। চেন্নাই শহরে এটা একটা মারাত্মকভাবে একটা প্রচারিত রয়েছে, বৃষ্টির জলকে ওরা এক ফোঁটা নষ্ট করে না, প্রত্যেকটা বাড়িতে ছাদের জলকে নিচে আন্ডারগ্রাউন্ডে চেম্বার করে সেখানে স্টোর করে রাখা হয়, আর সেই জল দিয়ে ওরা টাথরুমের কাজ, কাচাকাচির কাজ, এই সমস্ত কাজকর্মগুলো করে। তাতে আরবান ফ্লাড হওয়ার প্রবাবিলিটিটাও অনেক কমে যায়, স্টর্ম বা ঝড়ঝঞ্ঝা হলে বৃষ্টিতে হঠাৎ করে বেড়ে যায়, সেইগুলোর হাত থেকে আমরা অনেক সময় সেই ফ্লাডিং হয়ে যাওয়ার হাত থেকে আমরা বাঁচতে পারি। তাছাড়া কি না, এই ওয়াটার হারভেস্টিং করলে আমরা এই যে গ্রাউন্ড ওয়াটারের এত ডিমান্ডটা, এই ডিমান্ডটা থেকে তো আমরা কিছুটা ম্যানেজ করতে পারবো। চাহিদাটা তো ধর আজকে যদি তুই ওই বৃষ্টির জলটাকে 5 দিনও ইউজ করতে পারিস, তাহলে 5 দিন তো তোকে আর সাবমার্শাল চালিয়ে মাটির থেকে জল তুলতে হচ্ছে না, তো এটা কি কম বল, এটা কি কম? না স্যার।
এটা একটা বিরাট বড় প্রাপ্তি, তাই না? এইবার আমরা আসি যে আমাদের এই ওয়াটার হারভেস্টিংয়ের কতগুলো পথ বা পদ্ধতির কথায়। ঠিক আছে, কি কি পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কন্ট্যুর বাঁধ। কন্ট্যুর বাঁধ কীরকম? কন্ট্যুর বাঁধ তোরা জানিস যে আমাদের পার্বত্য এলাকায় সাধারণত এইরকম ধরনের বাঁধ দেওয়া হয়, কন্ট্যুর বাঁধ দেওয়া হয়, যেখানে সমোন্নতি রেখা ধরে ধরে বাঁধ দেওয়া হয়। তার ফলে জলটা, দেখ এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, কন্ট্যুর বাঁধের ছবিটা দেখতে পাচ্ছিস, আমি যেটা ডান দিকে যে ছবিটা, এটাকে জুম কর, ছবিটাকে জুম কর। ধাপ চাষের মতন না, ধাপ চাষ, এক একটা ধাপের আগে আগে প্রত্যেকটা ইয়েতে দেখ ওটাকে বাঁধ দিয়ে ঘেরা আছে জলটা, ওইখানের ওই জমির জলটা বাঁধ দিয়ে দিয়ে ঘেরা আছে, যাতে করে ওই ওপরের জল হট করে নিচে না চলে আসতে পারে। ওপরের জল ওইখানে জমিকে ডোবাবে, সারপ্লাস জলটা পরের নিচের লেভেলের জমিতে আসবে, তারপরের নিচের লেভেলের জমিতে আবার সারপ্লাস জলটা তার নিচের লেভেলে আসবে। এইভাবে কন্ট্যুর বাঁধ দিয়ে আমরা ওয়াটারটাকে হারভেস্ট করতে পারি। বোঝা গেছে কন্ট্যুর বাঁধ জিনিসটা কি? কন্ট্যুর মানে সমোন্নতি রেখা, আর বাঁধ মানে বাঁধ দেওয়া। কন্ট্যুরে বাঁধ মানে আমরা অ্যাকচুয়ালি জমিতে বাঁধ দিই কি, আলটাই তো বাঁধ। জমিতে আল দেখেছিস? জমিতে আল দিয়ে জল ধরে রাখার জন্য আল দেওয়া হয় তো, নাকি অন্য কোনো কাজের জন্য আল দেওয়া হয়? মেন কাজ হচ্ছে জলে আল দেওয়া হয়, জমিতে আল দেওয়া হয় হচ্ছে জলটাকে ধরে রাখার জন্য। তাহলে তুই যদি কন্ট্যুর ধরে ধরে বাঁধ দিয়ে রাখিস তাহলে কি হবে? কন্ট্যুর ধরে বাঁধ দিয়ে রাখলে দেখ ওই যে ওপর লেভেলে যখন জলটা যখন সারপ্লাস হবে, তখন গিয়ে আমার কাটসারটা দেখতে পাচ্ছি, তারপরে নিচের লেভেলে আসবে, তারপর আবার নিচের লেভেলে আসবে, তারপর আবার নিচের লেভেলে আসবে, তারপর আরও নিচের লেভেলে, আবার নিচের লেভেলে, আবার নিচের লেভেলে, আবার নিচের লেভেলে, এইভাবে নিচের দিকে লেভেলে কখন আসবে? যখন ওপরেরটা স্যাচুরেটেড হয়ে যাবে তবে গিয়ে নিচেতে আসবে। এইভাবে আমরা জলটা, নাহলে আজকে বৃষ্টি হলে আজকে এক্ষুনি বৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে জলটা নিচে চলে আসবে এখানে, তাই তো হবে কথা যদি বাঁধটা না থাকতো। হ্যাঁ, তাহলে এটা একটা বিরাট বড় পদ্ধতি আমাদের এই কন্ট্যুর বাঁধ। এটা একটা ওয়াটার হারভেস্টিংয়ের একটা শর্ট টার্ম ওয়াটার হারভেস্টিং টেকনিক্স। ঠিক আছে, নেক্সট কি আছে? গ্রেডেড বাঁধ। গ্রেডেড বাঁধটা কীরকম দেখাচ্ছি ছবিটা দ্বারা। কর্তিত বাঁধ আর কি, কর্তিত বাঁধ মানে কাটা বাঁধ এগুলো। এই দেখ, ছবিটা ভালো ছবি একটা দেখি দাঁড়া। গ্রেডেড বাঁধ মানে যেটা আমরা ন্যাচারালি দিই, নর্মালি বাঁধ দিই না, মানে ওই যে ইয়েতে জমিতে যে বাঁধটা আমরা দিই, যে আলটা আমরা কাটি, ওই 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 রকমই ধরনের একটা ওই জিনিসটাকেই বলা হচ্ছে গ্রেডেড বাঁধে। দেখ ওই দুটো আলের মাঝখান দিয়ে জল নিয়ে গিয়ে খেতে খেতে দেওয়া হয় এরকম টাইপের। হ্যাঁ, মানে অনেক জায়গায় চাষের ক্ষেত্রে ওই দুটো আল থাকলো, তার মাঝখান দিয়ে জল নিয়ে যায়, আর যেখানে যে জমিতে দরকার হয় কেটে দিয়ে যায়, এরকম টাইপের কি? ওই রকম টাইপের ঠিক নয়, এটা খানিকটা অন্য। এই দেখ না, এই যে দেখ, এই যে গ্রেডেড বাঁধ, এই যে কি বলছি আরেকবার বল। দুটো আল থাকলো, মানে দুটো জমিতে দুটো আল থাকলো, তার মাঝখান দিয়ে জলটা নিয়ে যাচ্ছে, এবার যে জমিতে দরকার পড়ছে কেটে দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। গ্রেডেড মানে যে কেটে দিচ্ছে, মাঝখানটাকে কেটে দিচ্ছে, কেটে দিয়ে মানে বাঁধ দিয়ে জলটা ধরে রাখছে, বাঁধ দিয়ে জলটাকে ধরে রাখছে, ধরে রাখার পর যখন যেখানটায় দরকার হচ্ছে, এই আলু জমিতে যেভাবে ধরনের হয় না, দেখেছিস কি, মানে আলুটা মানে ধর একটা জায়গায় যে চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে,
হ্যাঁ হ্যাঁ বিল এক্স্যাক্ট, কেটে দেওয়া বলে। ঠিক 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 হ্যাঁ ওইটাকে বলা হচ্ছে গ্রেডেড বাঁধ। গ্রেডেড বাঁধের মধ্যে দিয়ে মানে ঢুকে যাওয়ার পর এবারে যখন ঢুকে গেল ওকে ব্লক করে দিল, আবার ওটাকে মানে করে দিল, মানে এইটাকে হচ্ছে গ্রেডেড বাঁধ বলে, গ্রেড করে দেওয়া হচ্ছে, গ্রেডিং করে দেওয়া হচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ক্লিয়ার বুঝতে পেরেছি। মানে এইগুলো একটু যদি তোদেরকে ফিজিক্যালি একটু দেখানো যেত মানে সেই ভিডিও আকারে, তাহলে খুব ভালো হতো। দাঁড়া দেখছি গ্রেডেড বাঁধের ভিডিও যদি কিছু থাকে একটা প্লে করি। এটা একটা কন্ট্যুর বাঁধ ভার্সেস গ্রেডেড বাঁধ দেখাচ্ছে ভিডিওটাতে, চলছে। এটা কন্ট্যুর বাঁধ। এই দেখ, এইটা যেটা বলছিলি, এই যে এটা হচ্ছে গ্রেডেড বাঁধ। হ্যাঁ স্যার, এরকমই কথা বলছি। বাঁ দিকেরটা কন্ট্যুর আর এইটা হচ্ছে গ্রেডেড। আরও একটা ভিডিও দেখাচ্ছি। ফুল স্ক্রিন আসছে না? না না স্যার, ফুল স্ক্রিন হচ্ছে না, জুম করে দেখছি আমরা। ও, আমারও এখানে আসছে না। আমার মনে হয় আমি স্ক্রিনটা শেয়ার করছি বলে কিনা জানি না, হয়তো সেই জন্য আসছে না। জুম করে দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, জুম করলে দেখা যাচ্ছে। ও এটাও, এটা খুব একটা ইউজফুল নয়। দাঁড়া দেখছি, আরও একটু দেখছি। দাঁড়া, আমি আমারটা থেকে চালাতে পারি কিনা দেখি এখানে। স্যার ওগুলো দেওয়া যাবে, ওগুলো অবশ্যই ওইটা রেন ওয়াটারের প্রিন্সিপাল, হারভেস্টিংয়ের প্রিন্সিপালগুলো আর এর প্রিন্সিপালগুলো মোর অরলেস মানে 99% এক সেম। আচ্ছা, ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন রকমভাবে ওয়াটার হারভেস্টিং করতে পারি। আর ওয়াটার সেট ম্যানেজমেন্টের মধ্যে এইভাবেই আমরা, একটা হচ্ছে ইনপুট কন্ট্রোল, একটা আউটপুট কন্ট্রোল আর একটা প্রসেসিং কন্ট্রোল, তিনটে জায়গায় কিভাবে আমরা এই হারভেস্ট করতে পারি। ইনপুটের জায়গায় আমরা বেশি করে গাছ লাগাতে পারি, ঘাস লাগাতে পারি, বাঁধ দিতে পারি, কন্ট্রোর বাঁধ করতে পারি। প্রসেসিংয়ের জায়গায় আমরা রিজার্ভার করতে পারি, স্টোরেজ ইউনিট করতে পারি, আমরা চেক ড্যাম দিতে পারি। আবার আউটপুটের জায়গায় আউটপুটটা যাতে তাড়াতাড়ি না পড়ে যায় সমুদ্রের জলে বা এতে, তার জন্য আমরা বিভিন্নভাবে বাঁধ দিতে পারি, ডাইভারসান করতে পারি, জলটার যে নদী থেকে বিভিন্ন দিকে ট্রান্সফার করে দেওয়া, মানে কেটে দিয়ে, খালের মতন কেটে দিয়ে, মানে তুই যে একটা নদী দিয়ে জলটা আসছে, তারপরে তুই আরও 4-5 দিক দিয়ে ডাইভার্ট করে দিই। ডাইভার্ট করে দিলে কী হবে, তাহলে জলটা তো অনেকটা টাইম লেগে যাচ্ছে না, হট করে একটা চ্যানেল দিয়ে বেরিয়ে চলে যাচ্ছ, সেই জায়গায় তুই ওকে ঘুরিয়ে দিলি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গাকে ট্রান্সফার করে দিলি। তখন এইভাবে ইনপুট, প্রসেসিং এবং আউটপুটের জায়গায় ওই ওয়াটারটা কীভাবে ম্যানেজ করা হচ্ছে সেইটা আমরা দেখতে পারি। বুঝতে পারা গেছে ওয়াটার এটার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা এবারে তোরা যেটা করবি সেটা হচ্ছে যে এই যে নোটসটা তোকে পাঠালাম, ওই নোটসটা থেকে বানিয়ে নিবি এখান থেকে। মেনলি পরে ওয়াটার হারভেস্টিংয়ের মেথোডোলজিগুলো কী কী, রেন ওয়াটার কীভাবে হারভেস্ট করা যায়, হ্যাঁ, বা এই রেন ওয়াটার হারভেস্টিংয়ের প্রয়োজনীয়তা কী, রেন ওয়াটার হারভেস্টিং এর জন্য আমরা কী কী পদ্ধতি অবলম্বন করি, ঠিক আছে, বা ধর বললো যে কন্ট্যুর বাঁধ কী,
হ্যাঁ, বোরো বাঁধ কি, তারপরে বললো হয়তো যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিংয়ের জন্য এই মানে কি কি পদ্ধতিতে অবলম্বন করা যেতে পারে। হ্যাঁ, এই সমস্তগুলো আমাদেরকে এখান থেকে মেনলি পড়ে। বা জল মানে অববাহিকা অঞ্চলে কিভাবে, অববাহিকা অঞ্চল মানে নদীর এই যে ক্যাচমেন্ট এরিয়া, মানে বিভিন্ন উপনদী মিলে যে শাখা নদীটা মানে মিলে একটা মূল নদী তৈরি করছে, সেই নদী অববাহিকাটা টোটাল কীভাবে তুই ব্যবস্থাপনা করবি সেটার সম্বন্ধে জানা। তো এই হচ্ছে বিষয়, আর চাপের বিষয় নেই। কারো যদি কিছু প্রশ্ন থাকে বল। স্যার এই যে আপনি ওই ওয়াটার হারভেস্টিংটা বললেন, হুম এটা মোটামুটি বুঝতে পেরেছি, তবে ওই যে ধরো পড়লো ওয়াটার হারভেস্টিং এর ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্স যাই পড়লো, হুম তো এগুলো আলাদা করে পয়েন্ট করে লিখলে ভালো হবে নাকি রোমান হরফ দিয়ে ওগুলো লিখলেও হবে? না দেখ, তোদেরকে ওয়াটার হারভেস্টিংয়ের যে প্রসেসগুলোর কথা বললাম, সেই প্রসেসগুলোর মধ্যে আমরা যে টেকনিকগুলোর কলা, একটা শর্ট টার্ম টেকনিক মানে যেগুলো ছোট কম টাইমের জন্য টেকনিক, আবার বড় বড় বাঁধ লং টাইমের জন্য আমরা যে টেকনিকগুলো ইউজ করতে পারি, যার মধ্যে এই বাঁধ বল, হ্যাঁ, এমব্যাঙ্কমেন্টস বল, হ্যাঁ, এইগুলো একটা টেকনিক। এর মধ্যে আবার যে সাব টেকনিকগুলো রয়েছে, যেমন ইরিগেশন ড্যাম, সিড ড্যাম, এগুলো আবার সব রোমান হরফের 1 2 3 4 করে করতে পারিস তোরা, ঠিক আছে? বা তোর মতন করে যে প্রসেসগুলো রয়েছে সেইগুলোকেও তোরা করতে পারিস, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, হাইড্রোলজিতে মনে হয় আর সেরকম আর কিছু নেই, তাই না? না স্যার, হাইড্রোলজি তো হাইড্রোলজি তো শেষ হয়ে গেল, এবারে ওশেনোগ্রাফিটা বাকি আছে। ওশেনোগ্রাফিতে বেশি মানে বোঝানোর মতন বিরাট কিছু জায়গা নেই। আমি তাও আর হ্যালো হুম হ্যালো বল বল, শুনতে পাচ্ছি। তো ওশানোগ্রাফি থেকে স্যার একটা ডাউট ছিল, বলবো? না, ওশেনোগ্রাফিটা পড়ানো শুরু করি, তারপরে তখন বলবি কি ডাউট ছিল, বলে রাখ। এমনি এমনি যদি ইয়ে থাকে আমি বলে দিচ্ছি, সেটা নয়। স্যার না ওই সোর্স অফ ওশান স্যালিনজি, সমুদ্র জলের উষ্ণতার কারণ মানে হ্যাঁ, সোর্সটা কি? সোর্স হচ্ছে যে টেম্পারেচার একটা আছে সূর্যের তাপ থেকে আসে। তারপর হচ্ছে স্যার ওটা ছাড়া জিওথার্মাল এনার্জি রয়েছে, সমুদ্রের জলের তলায় যে মাটি রয়েছে, সেই মাটির তলাতেও তো আমাদের প্রচুর পরিমাণে ইয়ে রয়েছে না, ম্যাগমা চেম্বারের নিচে গরম হচ্ছে না। এবার ধর কোনো হটস্পট যদি থাকে নিচে, তাহলে সেই জিওথার্মাল এনার্জি এসে সমুদ্রের জলকে গরম করে। কোনো হটস্পট যদি সমুদ্রের ভূত্বকের নিচে থাকে, তাহলে সেই হটস্পটের ওপরের সমুদ্রের জলটা গরম হবে, এটা একটা সোর্স। কোনো মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস যদি সমুদ্রের ফ্লোরের মধ্যে থাকে, কোনো একটা জায়গায় হয়তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস থাকে, সেখান থেকে রেডিয়েশনের প্রভাবে তাপ হতে পারে। মেনলি জিওথার্মাল এনার্জি আর সোলার রেডিয়েশন, এই দুটোই হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার মূল কারণ। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আজকের মতন থাক। ওকে, আচ্ছা স্যার। আমি কালকে হয়তো 12টা 12:30টার দিক করে ক্লাস নেব। ওকে, হ্যাঁ ওই স্যার ওই রাত নিলে একটু সমস্যা হয়, নেটওয়ার্কের প্রবলেম হয় স্যার। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হয় অনেকের, আবার রাত্রিবেলাটাতে অনেকে বলে যে আমাদের একটু দিনের বেলায় না নিয়ে রাত্রিবেলায় নিয়ে। ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টগুলো, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টগুলো আবার একটু রাত্রিবেলার দিকে পছন্দ করে। ঠিক আছে, আমি দেখছি কালকের দিনটা, কালকে সকালবেলায় নিব। সাইকেলের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল বলে ও ক্লাস জয়েন করি। ঠিক আছে, কালকে সকালের দিকে নেব। ঠিক আছে, আমারও তো সকালবেলা নিয়ে নিলে ঝামেলা মিটে যায়, আমার রাত্রের দিকটা একটু বেরোনো যায়। ঠিক আছে, আমি কালকে আমি টাইমটা বলে দেবো, ওই 12টা 12:30টার দিক করে নেবো। আর অন্যান্য টিচাররা নিচ্ছে তো দিনের বেলায়, আমি ওই জন্য দেখছি যে দিনের বেলায় পরপর হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর কালকেও বললাম যে রাত্রিবেলায় নেব, আজকেও বললাম রাত্রিবেলায় নেব। ঠিক আছে, কালকে সকালের দিকেই নেব। ওকে, ঠিক আছে। হ্যাঁ রাখছি। ঠিক আছে, ওকে, রাখছি। ঠিক আছে।